দর্শক বন্ধুরা, আপনারা যারা শুনছেন আপনাদের অবগতির জন্য জানাই, আজকে আমাদের এই যে আলোচনাটা আলাপচারিতাটা হচ্ছে এমন একটা দিনে হচ্ছে যখন বাইরে মাঝে মাঝেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আমরা বৃষ্টির শব্দ পাচ্ছি, কিন্তু এই বৃষ্টির শব্দকে ছাপিয়ে গিয়ে আমরা যে অনুভবটা পাচ্ছি সেটা হলো যে কিভাবে থিয়েটারের যাপনটা হয়, থিয়েটারকে আষ্টে পৃষ্ঠে বাঁচতে হয়। এইরকম একটা শিক্ষা দুজনের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের কাছে উঠে আসছে। এই প্রসঙ্গে আমরা আরো অনেক কিছু জানবো, কিন্তু তার আগে আমরা একটু স্যারের কাছে ফিরে যাব। স্যারের সঙ্গে স্যারের ছোটবেলার যে কথা হচ্ছিল সেইখানে আবার আমরা ফিরে আসবো। যেটা বলতে হিন্দুস্তান মোটরসে জয়েন করার পর ভাট্টা সাহেব যে কথা বলেছিলেন যে আমি দেখতে চাই তোমার কপালে ঘাম জমে পড়ছে, তো আমি সে কথাটা বজায় রেখেছিলাম এবং যার ফলে ওই টুল রুমের সুপারভাইজার, ফোরম্যান, ম্যানেজার যারা ছিলেন তারা আমার উপর এক ধরনের বলে না জুনিয়রদের উপর এক ধরনের শ্রদ্ধা হয়, সেটা বজায় রাখে। তা একটা সময় দেখলাম এর মাঝে হলো কি কলেজ থেকেও থিয়েটারের কাজটা চলছে। সেই সময় আমি আমারই বন্ধু ভাস্কর ভট্টাচার্য আজাদ নেই, ওর কাকা শ্রদ্ধানন্দ ভট্টাচার্য শিশিরবাবু শেষ দিকের ছাত্রদের মধ্যে একজন, যিনি চতুর্মুখ নাট্য দলের প্রতিষ্ঠাতা, নচিকেতা, নির্বোধ ইত্যাদি নাটক করে গেছে। ওদের দলে আমি জয়েন করি এবং অসম্ভব পণ্ডিত মানুষ ছিলেন, তাকে কেউ সেভাবে চিনল না জানলো না থিয়েটারে। ওর কাছে মানে একটা মেথডিক্যাল ট্রেনিং অফ থিয়েটার, বিশেষ করে ভোকাল অ্যাক্টিং এর থিয়েটার, ভাদুড়ি ঘরানার অনেক কিছু আমি ওর থেকে রপ্ত করি। আর যাই হোক, এইদিকে থিয়েটার চলছে, ওদিকে সেই সময় উত্তাল সময় একটা আসছে, সিনো ইন্ডিয়ান ডিসপিউট, বর্ডার ডিসপিউটস হচ্ছে, বামপন্থী পার্টির মধ্যে দোলাচল হচ্ছে, নেহরুজি চলে গেছেন, কংগ্রেসের মধ্যেও একটা আফিভল চলছে, এরকম একটা রাজনৈতিক সময়ও বটে সেটা। আর আমাদের তখন গরম রক্ত, সেগুলো আমাদের মধ্যে কাজ করছে। তো এই সময় যে জন্য ওই থিয়েটারটা আমি ওই কাজটা করছি ঠিক, কিন্তু আমার মনে হচ্ছে এইটা করতে থিয়েটারটা তো ঠিক মতো করতে পারছি না। মানে কিরকম কখনো কাকা মানে শ্রদ্ধানন্দ ভট্টাচার্য আমি বলে যে এইভাবে রেওয়াজ করবি, সকালে এইটা করবি। তো তখন হতো কই আমি মর্নিং শিফটে যেতাম, যেমন ওই 4:30-4টের সময় বেরিয়ে ওই ফার্স্ট বাসে করে হাওড়াতে গিয়ে ট্রেনে চেপে যেতাম। ওই দোতলার উপর বসে ওই গলা ছেড়ে রেওয়াজ করতে করতে বা আবৃত্তি করতে করতে যেতাম। হ্যাঁ, তা কোনোদিন যদি আমি যাইনি হয়তো পরদিন আমার যে সকালে কমন যাত্রী দেয়, কি হলো কাল আপনার এসব শুনতে পেলাম না। এর মধ্যেও এইগুলো চলছে এবং ওই যে ফ্যাক্টরিতে কাজ করতে করতে একেবারে সত্যিকারের ওয়ার্কিং ক্লাস কি তাদের সঙ্গে এক ঘামে এক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আর একটা জীবনকে আমি দেখতে পেয়েছি। সেখানে অ্যাপারেন্টলি এই আমাদের মধ্যবিত্ত চেহারা নিয়ে দেখলে মনে হবে এই ভয়ঙ্কর অ্যারোগ্যান্ট, এই মাতাল, এই অমুক, এই মাথা গরম, কিন্তু মানুষগুলো অন্তরগুলো এত বড় না। আজকে এত দূরে, পরবর্তীকালে তাদের অনেক ছবিও আমার লেখা নাটকের মধ্যে আমি তাদের নিয়ে এসেছি অন্যভাবে, যেটা আমাকে এনরিচ করেছে। তো এই অবস্থায় সেই সময় আমি এরিয়া ম্যানেজারকে বললাম না আমাকে ডিউটিটা ও নাইট শিফটে করে দিই, 10টা-6টার দিকে কন্টিনিউয়াস নাইট শিফট করবে। হ্যাঁ হ্যাঁ, তখন দেখলাম মনে গিয়ে গতকাল দেখছো সারা থিয়েটারে কাজগুলো করতে পারবো, করে এটাতে কাজ করতে পারবো, সেটা আমাকে এই করছি। করতে করতে একদিন হলো কি আমি ওরকম ফ্লোরে হিংসানো ট্রেন থেকে নেমে গেটে ঢুকছি, দেখি সামনে সুন্দরমজি দাঁড়িয়ে আছেন, মানে যে ফোরম্যান ইনচার্জ ডিপার্টমেন্টে। মানে তুমি এসে গেছো, চলছে কি ব্যাপার, চলো ভেতরে গিয়ে দেখি। ডিপার্টমেন্টে গিয়ে দেখি ভাট্টা সাহেব, মিস্টার পন্থ মানে যিনি পার্সোনাল ম্যানেজার, মানে একেবারে এক্সিকিউটিভ টপ ব্রাসরা বসে আছেন। যেতেই ভাট্টা সাহেব এই যে অসুবিধা জায়গা কি ব্যাপার না, টাটা থেকে একটা জব এসেছে যেটা কাল ভোরের মধ্যে টাটাকে পৌঁছে দিতে হবে, নাহলে ওদের প্ল্যান্টের একটা পার্ট বন্ধ হয়ে থাকবে। তা সেই মেশিনটা
একটা বড় জার্মান ওই ইন্টারনাল গ্রাইন্ডিং মেশিন, সেটাকে সেট আপ করাটাই খুব ম্যাথমেটিক্যাল ক্যালকুলেট। এটা দুজন করতেন, একজন অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, নামটা ভুলে যাচ্ছি, আর এই চৌধুরী দা করতেন। তারা দুজনের সেদিন অ্যাবসেন্ট কোনো কারণে। আমি আসতেই বাচ্চাটা, তুমি এটা চালাতে জানো শুনেছি? হ্যাঁ স্যার, আমাকে এটা করে দিতে হবে, সেদিন আমার কোম্পানির ট্রাই। মানে ওই গ্রাইন্ডিং এত পারফেকশনে যেতে হয় যাতে এক ন্যানো সেন্টিমিটারের ডিফারেন্সও শ্যাডোগ্রাফে ধরা পড়ে। হ্যাঁ, ওখানে ওই জবটাকে সেট করাই হচ্ছে তার অ্যাঙ্গেল এ করে সে করছি, করতে করতে রাত একটা হয়ে গেল, যখন কমপ্লিট হলো আমার সেট আপ। ডাক্তার সাহেব ওরা সবাই রয়েছে, এর থেকে হলো হয়ে গেছে, এবার মেশিন চালু করলাম, চালু করে গ্রাইন্ডিং করছি। ওরা তখন একটু অফিসে চলে গেলে ঘরে। এই ধরা যাক 3:30 4টে নাগাদ আমার কাজটা শেষ হলো। বাচ্চা সাহেবকে ফোন করলো, হয়ে গেছে। বাচ্চা সাহেব দৌড়ে এলে, এসে দেখে চলো দেখি, নিয়ে গিয়ে শ্যাডোগ্রাফে ফেলে দেখলাম পারফেক্টলি। আমার পিঠটা চাপড়ে দিয়ে বলে এইটাই চেয়েছে সবাস। এই যে এই জায়গাটা উঠে, যেমন বাসিক যেতে যেতে আমার থিয়েটারের তৈরি হওয়ার জন্য গলাটার এই সাধনাটাও করতে হবে, এবং ওই যে কাজটা আমায় বিশ্বাস করে করতে দিয়েছিলেন, এবং কাজটা আমার শিখতে হবে, এবং কাজটার পারফেকশনে যেতে হবে, এই অ্যাটিটিউড, এটা কিন্তু আমার যে যে ওঠা পড়ার জীবন সেইটা আমাকে শিখিয়েছে যে তুমি যদি বদমাইশিও করো, সেটা কোনো পারফেক্টলি উইথ অনেস্টি, উইথ ফোকাস করো। কাজে এইগুলো আমার জীবন আমাকে রপ্ত করিয়ে দিয়েছে, যেটা আমার থিয়েটারে সাপোর্ট দেয় এক সময়। তা আমার 1.5 মাস পরে চলে যাওয়ার কথা এতে জেনারেল মোটরসে, তখন আমি 1.5 মাস না 3 মাস, হ্যাঁ, আমি ডিসাইড করলাম না, আমি ডিসাইড করলাম এই রিজাইন করতে। ভাট্টার সাহেব খুব শক্ত, কি করছো? তুমি জানো কত বড় কেরিয়ার, তুমি ফিরে এসে এক্সিকিউটিভ র্যাঙ্ক থেকে কাজ করতে শুরু করবে। স্যার এই ব্যাপার আমার মন চাইছে না। খুব একটা ম্লান হেসে এক ধরনের কোথাও যেন সমর্থনও দিয়ে বলে এইটা মেনটেন করুন। বেরিয়ে আসি, থিয়েটারে জয়েন করি, এবং হোল টাইম আর থিয়েটার। কারণ এর মধ্যে হয়েছে কি, উৎপল দ্বারা জিআইআর এ অ্যারেস্টেড ছিলেন, বেরিয়ে এসেছেন। শৈবাল টৈবাল সব ছিল। শৈবাল তো আমার ক্লাসমেট এবং আমাদের খুবই বন্ধু। শৈবাল আমায় একদিন বললো, উৎপল দা বলছে কয়েকজন ট্রাস্টেবল পলিটিক্যাল ছেলে পুলে, আমি তোর কথা বলেছি, চল। ওই শৈবালই আমাকে নিয়ে যায় উৎপলদার কাছে, গিয়ে এই আমার লিটল থিয়েটার গ্রুপে জয়েন করা এবং ওই সিস্টেমের মধ্যে ঢুকেই 66-এর মাঝামাঝি থেকে, তখন তো গণনাট্য সংঘ প্রায় ডিফাঙ্ক্ট হয়ে আছে, তখন পার্টি দুভাগ হবে কি হবে না এই নিয়ে নানা রকম টালমাটাল চলছে। হ্যাঁ, সিপিআইএম এ তৈরি হতে যাচ্ছে, সিপিআই ভাঙছে। সেই সময় এই টানা পড়ে নিয়ে গণনাট্য সংঘ প্রায় ডিফাঙ্ক্ট হয়ে গেছে। কি করবে, কোন দিকে যাবে, কিছু বুঝতে পারে। সেই সময় উৎপলদা, যোছনদা, নির্মল ঘোষ আর সমস্ত মিলে ওরা সংযুক্ত গণশিল্পী সংস্থা তৈরি করেন, পিপলস আর্টিস্ট ফেডারেশন। সেটা মিনার্ভাতেই দপ্তর ছিল। সেখানে সারা পশ্চিমবঙ্গের যত ওই বাম ওরিয়েন্টেড, মানে কারণ এদের ডিভিশনের মূল মোটা কথা রিজনটা ছিল তখনকার সিপিআই যারা ছিল তারা একটু মধ্যপন্থা দিকে ঝুঁকে যাচ্ছে, তাদের রেভলিউশনারি জেল চলে যাচ্ছে ইত্যাদি, মোটা কথা সংসদীয় গণতন্ত্রে আস্থা রাখছে। এইটা নিয়ে তা এই ভাঙলো হলো। তারপর ওই দিন বদলের পালা শুরু হলো। ওই দিন বদলের পালার আমি একজন তিনজন স্টেজ ম্যানেজার আমরা ছিলাম, আমি, দিলীপ ঘোষ, LIC বিমল দাশগুপ্ত। আচ্ছা, ওখানে আমার একটা ওই পেশকারের পার্ট ছিল। সেই আমার প্রথম, এখন যাকে আপনারা স্ট্রিট থিয়েটার ইত্যাদি বলেন, আমাদের সময় ওগুলোকে বলা হতো পোস্টার প্লেস। হ্যাঁ, সেই পথনাটকে সেই রাজনৈতিক
পথনাটকের সেই স্বাদ প্রথম পেতে শুরু করলাম। এবং সে নাটক যখন শুরু হয়েছিল তখন বড় জোর 1 ঘন্টা 10 মিনিটের নাটক ছিল। যেদিন শেষ নাটক করছি ইলেকশন ক্যাম্পেইন বন্ধ হওয়ার আগে, সেটা তখন 2 ঘন্টা 40 মিনিট ছাড়িয়ে গেছে। কারণ প্রতিদিন যে ঘটনা ঘটছে, পরবর্তীকালে যিনি যে এই ধরনের নাটকের প্রবক্তা ওয়ার্ল্ড থিয়েটারে হ্যারল্ড ক্লামান, আমেরিকান নিউজ পেপার থিয়েটারে, পরবর্তীকালে তারও সঙ্গে আমার দীর্ঘ একটা ঘনিষ্ঠতা, সে কথা পরে আসছি। তখন ওই একটা স্বাদ বুঝলাম। কিরম স্বাদ জানো? যে স্বাদ নাটকের, যে স্বাদ তোমাকে পৃথিবীর কোনো শিল্প, কোনো অর্থ, কোনো সম্পদ, কোনো বন্ধন, কোনো সম্পর্ক দিতে পারবে না। একটা ঘটনা বলি, ওটা ওই খাদ্য আন্দোলনের উপর দিয়ে নাটকটা লেখা। আমরা শিবপুরে শো করছি, শেষের দিকে বোধহয় 4-5টা শো আর বাকি আছে তখন, এবং প্রতি মুহূর্তে দিন বদলের পালা, দর্শক বাড়ছে। শুরু হয়েছিল হয়তো 2000 দর্শক নিয়ে, তখন আর 25-30 হাজার এরকম দর্শক হয় না খোলা মাঠে। তা ওই শিবপুরে হচ্ছে, ওই শিবপুরে যে একটি ছেলে, তার সপ্তাহখানেক আগে ওই কংগ্রেসি রেজিমে কাঁদনে বোমা ছুটছে বলে তাকে পুলিশ গুলি করে মারে। একটা কিশোর, অলোক সম্ভবত তার নাম, অলোক মিত্র বা এরকম কিছু, এক্স্যাক্টলি আমার নামটা বলছে, অলোক নামটা মনে পড়ছে আমার। তা ওই নাটকে সেই জায়গাটা আস্তে আস্তে পুলিশ কমিশনার গোকুল সেন ওনাকে জেরা করছেন, ওই ডিফেন্স কাউন্সিল উৎপলদা করছে যে এই আপনারা এই অত্যাচার করতে। এই তো কদিন আগে শিবপুরে অলোকভাবে নামের ছেলেটা, একটা কিশোর ছেলে, সে সিঙ্গাড়া হাতে বাড়ির জন্য সিঙ্গাড়া কিনে নিয়ে যাচ্ছ, তার হাতে বোম বলে আপনারা গুলি করে তাকে মেরেছেন। তখন নির্মলদা এবার লোক ও বোমা নিয়ে যাচ্ছিল। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই 22-24 হাজার দর্শক একসঙ্গে মিথ্যে কথা, চাপ সালা ইত্যাদি বলে গর্জে উঠলো। তুমি বিশ্বাস করো, আমি এখনো চোখ বুঝলে সেই গর্জনটা শুনতে পাচ্ছি। সমুদ্রের গর্জন তার কাছে কিছু নয়, জীবন্ত মানুষের ওই ক্রুদ্ধ গর্জন, যে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে। উৎপলদা হাত দেখালেন, একটা নাটক, নাটকটা শেষ হয়েছে, এবার আমরা বেরোবো। তা ওখানকার তখনকার কমপ্লেটটা তাড়াতাড়ি সব ঘিরে যে সাবধানে যান। আর ওই পিন্টুদা ছিলেন, ইন্দ্রজিৎ দা, দিলীপ বোস, ওরা সব, পরেশদা, ওরা সব বললো আমরা আগে চলে যাচ্ছি, গিয়ে জায়গাটা দেখি, আর তুই আর দেবেশ উৎপলদার সঙ্গে থাক। তা আমি আর দেবেশ চক্রবর্তী পাশাপাশি আছি, ওই বেরোচ্ছি। আর কমরেডরা আমাদের ওই লাঠি দিয়ে দুপাশে বাঁশ দিয়ে ধরে ব্যারিকেড করে আমাকে, উৎপলদাকে, এই উৎপলদা মাঝখানে, তার বাঁ পাশে আমি, ডান পাশে দেবেশ, এই এগোচ্ছি। হঠাৎ এক বৃদ্ধা মহিলা, পলিত কেশ, শীর্ণ চেহারা, হাউ হাউ করে কেঁদে 2 হাতে আমাদের 3 জনকেই প্রায় জড়িয়ে ধরেন, কাঁদতে কাঁদতে বলছিলেন, বাবা বাবা তোমরা মায়ের দুধ খেয়েছিলে। উৎপলদাও খুব ফ্লেভার কাছে। আমি তখন ওই পাশে কমরেড বলেন, অলোকের ঠাকুমা। এই আশীর্বাদ, এই ফেরত, এই যে আমি একটা মানুষ, আমি একটা কিছু করছি, কারোর জন্য লড়াই করছি, যার মরে যাচ্ছে, এই যে ওয়েভটা ভেতরে দেয়, এই আর অন্য কেউ দিতে পারবে না জীবন্ত থিয়েটার ছাড়া। স্যার, আপনার এতক্ষণের কথায় 2টো বিষয় জানতে খুব ইচ্ছে করছে। এক হলো, একটা নিশ্চিত চাকরি জীবন ছেড়ে আপনি অনিশ্চিত একজন পেশাদার অভিনেতার জীবনে প্রায় যাকে বলে আগুনে ঝাঁপ দেওয়ার মতো ঝাঁপিয়ে পড়লেন। তো সেই শুরুর দিনগুলো আপনি কিরম ভাবে সামলালেন? এক।
আর দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা আপনার একটু আগের কথা, ছোটবেলার সূত্র ধরে, যে আমরা দেখছি বিধান রায়ের সঙ্গে আপনার পারিবারিক যোগাযোগ রয়েছে, রামকৃষ্ণ মিশন আপনার জীবন জুড়ে রয়েছে, সেখানকার আধ্যাত্মিক পরিবেশ, এই সমস্ত কিছুর সঙ্গে আবার আমরা দেখছি যে হিন্দুস্তান মোটরসে গিয়ে আপনার একদম শ্রমজীবী মানুষদের সঙ্গে একটা সখ্য গড়ে উঠছে, তাদের জীবন দেখছেন। কিন্তু তারপরে আপনি যে রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছেন, বা যে রাজনৈতিক থিয়েটারের সঙ্গে জড়িয়ে ফেলছেন, সেটা সম্পূর্ণ এর বিপরীত মেরু, বিপ্রতীক। তো এই জড়িয়ে পড়াটা কিভাবে হলো, এই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়াটা কিভাবে হলো, এইটা একটু বলুন না। এটা একেবারেই বিপরীত কিছু নয়। তুমি যেটা বলছো রামকৃষ্ণ মিশনের পরিবেশে আধ্যাত্মিক ব্যাপারটা এসে, ঠাকুর স্বামীজি মায়ের যে শিক্ষা, যে জীবনবোধ, যার মাধ্যম দিয়ে আমাদের বলে গেছেন, শিখে গেছেন, সেখানে দেখবে কোনো জাতপাত নেই, কোনো ধর্ম নেই। পৃথিবীতে একটাই সেন্ট আছেন যিনি সিনসিয়ারলি যতগুলো ধর্মমত এদেশে আছে সবগুলোতে সাধনা করেছেন এবং সবাইকে সমানভাবে মর্যাদা দিয়েছেন। সব কিছু সেন্টারেই মানুষ, তার মানুষের মধ্যেই তার ঈশ্বর, ঈশ্বরের মধ্যেই মানুষ। এবং মার্কস এঙ্গেলসরা যে দর্শন প্রতিষ্ঠা করছেন যে সব মানুষই সমান অধিকার, মানুষই হচ্ছে সব, এই মানুষের অধিকারগুলো যারা কেড়ে নিয়েছে হাজার হাজার বছর ধরে, সেই কেড়ে নেওয়ার বিরুদ্ধে, সেই অধিকার অর্জনের লড়াইয়ের যে দীক্ষা, যে দর্শন, সেই যে কার্ল মার্কস এঙ্গেলসদেরও দর্শন, যেটা পরবর্তীকালে কমরেড লেনিন, স্টালিন, মাওসেতুং বা কিউবাতে ফিডেল কাস্ট্রো, চে গেভারারা করেন, কোনো তফাৎ নেই। আমার কাছে কোনো তফাৎ নেই, আমি একই জায়গাতেই আছি। শুধু দেখাটা একটু ঘুরিয়ে নিন, দেখবেন সবটাই এক। কাজে আমার কাছে আমি আলাদা কিছু, আমার ওই শিক্ষাটাই আমাকে আস্তে আস্তে আমার জীবনে যে নানা ধরনের মানুষ, নানা ধরনের কাজের মধ্যে দিয়ে যাওয়া, মানুষদের ঘাম, রক্ত, বঞ্চনা, তাদের পাওয়া, তাদের না পাওয়া, এগুলো একবারে তুমি যেরকম বসে আছো তার চেয়েও কাছে ছুঁয়ে দেখে পাওয়া, সেইটা থেকে আমার এই রাজনৈতিক দর্শনটাতে আমি আকৃষ্ট হই বা সেটা করবার চেষ্টা করি। সেই দর্শনেই আমার যাপনটাকে আমি নিবদ্ধ করে রাখতে চাই। সেই দর্শনের এখানে অনেকে গুলিয়ে ফেলেন রাজনৈতিক দর্শনের কথা বলতে, দলীয় রাজনৈতিক দর্শন। কারণ একটা দর্শনের ভিত্তিতে তৈরি একটি রাজনৈতিক দল, ওরম 10টি আছে, তাদের দেখার তফাৎ আছে, বোঝার তফাৎ আছে, এবং যখনই ওই দলটা করেন তখনই ওই দলের কতগুলো চাওয়া পাওয়া থেকে সেই দর্শনকে এলোমেলো খানিকটা করে। আমি কিন্তু কোনো দলের চলন হয়তো আমার অনেক কাছে মনে হয়েছে, আমি সেটাতে আকৃষ্ট হয়েছি, তাদের মদত করবার, মদত আমি কি করব, ওই সেই কাঠ বিড়ালির নুড়ি দেবার চেষ্টা করেছি। কিন্তু আমার মূল মার্কসের দর্শন থেকে আমি কখনো নড়ি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর চেয়ে বড় বৈজ্ঞানিক আধুনিকতম দর্শন মার্কসের পর পৃথিবীতে আর আসেনি। কাজে সেই দর্শনেই আমি ওই থিয়েটারে সাধনা করেছি, এবং উৎপলদাও তার সেই মার্কসীয় দর্শনের মধ্যেই কাজ করেছেন। এবং তার নাটকের বৈশিষ্ট্যগুলো দেখো, আমি যখন গেছি, যখন কল্লোল শেষ হচ্ছে, সেই সময় উত্তর বাংলাতে চারুবাবুরা, চারু মজুমদার, জঙ্গল সাঁওতাল, খোকন মজুমদার, কদম মল্লিক, কানু সান্যাল, ডক্টর সৌরিন বোস, এরা মিলে নানা স্তর থেকে ওই চা বাগানের শ্রমিকদের একটা সংগঠন করছে, আর ঐতিহাসিক ধর্মঘট হয় এবং খুব আফিভ হয় সেটা। এবং এইটা, এবং তাদের লড়াইটার মূল কথা কি, যে লাঙল যার জমিদার, সেটা হলে কি হবে, তার রাজনৈতিক এই
ক্ষমতাটা এলে কি হবে, তার অর্থনৈতিক প্রতিফলনটা কি হবে। তাহলে আমাদের এই কৃষি প্রধান দেশের যে বঞ্চিত কৃষকরা, তাদের হাতে যদি অর্থটা আসে, তাহলে দেশের অর্থনীতির চেহারাটা আরো বদলাবে, সঠিকভাবে বদলাবে। সেই দিয়ে তাদের লড়াইটা, এবং সেটাও মন প্রাণ দিয়ে উৎপল দ্বারা বিশ্বাস করেছিলেন, করে তীর নাটক তৈরি হয়েছিল। এবং এই তীর নাটক হওয়া নিয়ে যে তখনকার যে মূলধারার বাম রাজনীতির মানুষরা, তারা এটাতে আতঙ্ক দেখলেন। এবং এই যে তুমি তাহলে ভেবে দেখো, একটা মানুষ চারু মজুমদার, ভারতীয় কমিউনিস্ট পার্টির যে হায়ারার্কি বা সংমিশ্রণ, তার মধ্যে তার নাম কেউই জানতো না। কিন্তু এই মুভমেন্টটা আমার মতে এতদিন পরে এসে আরো পরিষ্কারভাবে বুঝতে পারি যে প্রকৃত মার্কসরা যেটা বলেছিলেন, যে এই 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 আমাদের লড়াইটা হতে হবে এই যে সিস্টেমটা তৈরি হয়েছে হাজার বছর ধরে, এই সিস্টেমটাকে উল্টে দেওয়া এবং এই সিস্টেমটাকে পাল্টে দেওয়া। এই পাল্টানোটা কি করে হবে? যারা এতদিন ধরে আমাদের এই শাসন শোষণ করে আসছেন, তারা কিন্তু চায়ের টেবিলে বসে দরখাস্ত বা দলিল দস্তাবেজ সই করে পাল্টে দেবেন না। এটা লড়াই করে, সশস্ত্র সংগ্রাম করে এই আদায় করতে হবে, না হলে কিন্তু তার মধ্যে ভেজাল থাকবে। চারুবাবুরা কোনো ভুল ছিলেন না, এবং এটার ইম্প্যাক্ট এত দূর যেতে পারে সেটা প্রতিপক্ষ সবচেয়ে বেশি বুঝেছিল। নইলে এক মাসের মধ্যে পৃথিবী বিখ্যাত টাইমস ম্যাগাজিনের চারুবাবুর কভার দিয়ে তারা এই আর্টিকেল বার করে না। আর কোনো আন্দোলনে করেছেন এখানকার? কারণ এই আন্দোলনের মূল কথা যেটা ছিল, সেটা কিন্তু ওই যে ধনতান্ত্রিক সমাজের ভিত নড়িয়ে দেওয়ার কাহিনী ছিল, সেই গুরুত্ব দিয়েছিল। এবং সেটা বুঝেও তাদের প্রতিনিধি আমাদের এখানে যারা ছিলেন কংগ্রেসি রাজত্বে, তারা কিন্তু এই এই আন্দোলনটাকে বানচাল করার জন্য অকাতরে অর্থ এবং নানা রকম গুপ্তচরের মধ্যে ঢুকিয়ে একে নানাভাবে বানচাল করবার চেষ্টা করেছেন। এবং দুঃখের কথা, তাতে বিভ্রান্ত হয়ে আমাদের মূল ধারার রাজনৈতিক বাম রাজনৈতিক দলগুলিও তাতে হাত মিলিয়ে অ্যান্টাগোনাইজ করেছে এই আন্দোলনকে। এটা আমাদের দেশের কমিউনিস্ট আন্দোলনকে প্রায় শেষ করে দেওয়ার জায়গায় চলে যায়। শুধু তাই নয়, এই আন্দোলনকে নানাভাবে কলঙ্কিত করবার জন্যে এবং কালিমালিপ্ত করার জন্য এত প্রচার প্রসার, তার মধ্যে এত তাদের চিন্তাবিদদের চিন্তা দুশ্চিন্তা নিয়ে এত লেখা হয়েছে, এত রকম প্রচার অপপ্রচার হয়েছে। ঠিক যেমন স্টালিনকে পৃথিবীর জঘন্যতম রাজনৈতিক ভিলেন করার জন্য ধনতান্ত্রিক সমাজ যে পরিমাণ লোকজন এবং খরচাপাতি করেছে, এখনো করে চলেছে, কিন্তু পারা যাচ্ছে না। ক্রুশেভ লাইট বইটা বের করার পর ধরুন এরপরে উৎপল বাবু নিজেও তীর সম্পর্কে নিজের সংশয় প্রকাশ করছেন। এইটা হচ্ছে একটা খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন, খুব প্রয়োজনীয় প্রশ্ন, এবং এই প্রশ্নটা করা উচিত। তাকে ডিজোন করলেন কত পরে, আরো 2 বছর পরে গিয়ে। কারণ এইটা করার সঙ্গে সঙ্গে উৎপলদার থিয়েটারের সবচেয়ে বড় সাবস্ক্রাইবার ছিলেন এই সমস্ত বাম দলের সভ্যরা বা তাদের কাছের মানুষরা। তাকে এইটা করার পর যখন ব্ল্যাকমেল করা হলো, তখন কিন্তু সেই দর্শকটা কমতে শুরু করছে এবং একটা অন্যরকম দম বন্ধ করা, নানা রকম কুৎসা তার মধ্যে করা হচ্ছে। ঠিক সেই সময় উনি ওই গুরু বলে একটা ছবি, আইভরি মার্চেন্টের ছবিতে সই করেন, এবং সেই সময় ওকে সরকার অ্যারেস্ট করল যে এই সমস্ত সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে, সন্ত্রাস
কন্ট্রাক্টবাদী রাজনীতির সঙ্গে জড়িয়ে আছেন এবং কন্ট্রাক্ট অনুযায়ী যদি উৎপলদা ওই কাজটা করতে না পারেন ঠিক সময়, তাকে যে পরিমাণ ডেমারেজ ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল ওই তাদের মিউচুয়াল কন্ট্রাক্টে, সেটা উৎপলদা দুজন্ম ধরে শোধ করতে পারবেন না, তাকে তো বাঁচতে হবে। তা তিনি ওই জন্য একটা করবোরেশন দিলেন যে না, যতদিন এর শুটিং হবে আমি এইরকম রাজনৈতিক কাজকর্মের মধ্যে থাকবো না। এই করবোরেশনটাকে মুচলেকা নামে বিখ্যাত। এখনো যারা অনেকে এখনো অনেকে যারা উৎপল দত্ত বললেও তাদের বুক ফেটে যেতে কি কাছের মানুষ, তারা পর্যন্ত নির্লজ্জ ভাবে এই থেকে নিয়ে মজা করেছেন। আমাদের বুক ফেটে গেছে, আমার বন্ধুরাও তার মধ্যে আছে। কারণ উৎপল দত্ত কোনো সরকারি চাকরি বজায় রেখে কিংবা কোনো পড়াশোনার শেখানোর কাজ বজায় রেখে থিয়েটার করতে আসেননি। সব ছেড়ে অত বড় ঘরের মানুষটা এসেছে থিয়েটার করতে, এবং তার আমি দেখেছি সেদিন খাবার পয়সা নেই, সে কোথা থেকে এটা জোগাবে? সম্ভবত তাকে হেড করতে হয়। এবং এই করবোরেশনটাকে জেনে শুনে মুচলেকা দত্ত ইত্যাদি দিয়ে প্রচুর রসিকতা এরা করেছিলেন। এই পজিশনে পড়লে এর সিকি পজিশনে এতটুকু পাওয়ার জন্য এরা ল্যাজ নিয়ে যে মুচলেকা দিয়েছেন এবং যেসব বাইট সমস্ত পরবর্তীকালে দিয়ে থাকেন নিজেদের ব্যাচবার জন্য, সেগুলোর কথা মনে করুন এবার। কাজে সেই শিল্পীটা বাঁচবার জন্য সেটা করেছে, বেশ করেছে। আমি হলে আমিও করতাম। এবং ধীরে ধীরে তাকে মেন স্ট্রিম লেফট পলিটিক্সের দিকে মুখ ঘোরাতে হয়েছে বাঁচবার তাগিদে। কিন্তু আমি তোমাকে বলছি, তুমি কিন্তু তার ওই মূল রাজনৈতিক দর্শনের জায়গা থেকে মানুষটা একেবারে নড়েনি। মার্ক্সের যে সশস্ত্র অভ্যুত্থান বিপ্লবের কথা বলেছিল, যখন মিনার্ভা ছেড়ে চলে গেছি, বিবেক যাত্রা সমাজ হচ্ছে, তখনও ওই সমকালীন যেসব এখানে রাজনৈতিক রাষ্ট্রীয় সন্ত্রাস হচ্ছে তার বিরুদ্ধে পালা হচ্ছে, নাটক হচ্ছে। এবং পরবর্তীকালে যখন টিনের তলোয়ার ইত্যাদিতেও এলেন, তারপরেও যে নাটকগুলো করে যাচ্ছে, একটা নাটক বা যাত্রা আমাকে দেখান যে ওই সশস্ত্র বিপ্লবের কথাটা বা ওই নিম্নতম অত্যাচারিত মানুষের হাতে ক্ষমতা নেবার জায়গাটা ছাড়া অন্য কথা দিয়ে উনি নাটক লিখেছেন। একেবারেই সত্যি যে ওনার প্রতিটা, এবং তারপরেও যাদের হয়ে কথা বলছেন তাদের ওয়ার্নিং দিয়েছেন প্রচুর নাটকে। লাল দুর্গ, নীল সাদা লাল, আপনি ভাবুন কি বলছেন, যে এরম লড়াই করেও যখন শ্রমিক শ্রেণী বা এ শ্রেণী ক্ষমতায় আসে, তাদের কোন ফাঁক ফোকর গুলো জন্মায় যেখান দিয়ে এটা নষ্ট হয়ে যায়, সেগুলো তারা কিন্তু কান দেননি। উৎপলদা মরে যেতে ওই 21টা গান ফায়ার দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসে থাকে, ওই দেখনদারি সম্মান দেওয়া হলো, ওই শিক্ষাটা যদি তারা নিতেন আজ পশ্চিমবঙ্গের এই অবস্থা হতো না। কাজে একজন সত্যিকারের ওই গ্যালিলিয়ার মতো আর কি, আন্দ্রিয়াকে দিয়ে তার ডিসকোর্সকে স্মাগল করে দিয়ে চলে গেলেন। উৎপল দত্ত ঠিক সেই কাজগুলোই করে গেছেন যেটা উনি তীর থেকে শুরু করেছিলেন মূল রাজনীতির ভিত্তিতে। তাকে অন্যভাবে সুপারপোর্ট করেছে, কিন্তু তার দর্শন থেকে লোকটা সরেনি। তাকে নিয়ে অনেক আমার আপত্তি আছে, বক্তব্য আছে, আমাদের লড়াই আছে। তার কাছে যা শিখেছি তার থেকে বিচ্যুতি দেখে আমি চলে এসেছি। পরবর্তীকালে আবার রিহাসেস করে দেখছি, আরে এই পয়েন্টটা তো আমি ভাবিনি। নিজেই ঠাট্টা করে অনেক সময় বলেছি, তুমি ভাবো এই পার্লামেন্টারি পলিটিক্সে ডুবে যাচ্ছি বলে পার্টি ভেঙে এখানে এলাম, রেভলিউশন করতে হবে। সেই রেভলিউশনটা যখন ওই বুর্জোয়া ডেমোক্রেটিক পার্লামেন্টারিয়ান পলিটিক্সে পর্যবসিত হয়, তাও কোন ডেমোক্রেসি, কোন বুর্জোয়া? একটা স্টিল কলোনিয়াল হ্যাংওভারে, ফিউডাল হ্যাংওভারে, বুর্জোয়াও নয়, ন্যাশনাল বুর্জোয়াও নয়, মুৎসুদ্দি বুর্জোয়াদের গণতন্ত্র। সেই গণতন্ত্র রক্ষার আসন পেতে আমাদের লড়াই করতে হচ্ছে। এর চেয়ে আর দুঃখের কথা, মজার কথা কি হতে পারে? এটা কাদের গণতন্ত্র? এই গণতন্ত্রের কি অর্থ? যত দিন যাচ্ছে আমরা সেই চেহারাগুলো
আরো পরিষ্কার উলঙ্গ ভাবে দেখতে পাচ্ছি। উৎপল দত্ত থিয়েটারে সেই কথাগুলোই বলে দিয়ে গেছেন। যারা সত্যিকারের রাজনৈতিক থিয়েটার ভাবেন, ভালোবাসেন, বোঝেন, তারা এগুলো লক্ষ্য করলেও যাদের জন্য বলে গেছেন তারা লক্ষ্য করেননি, তা খেসারত এখন আমাদের দিতে হচ্ছে। মানে আপনি যা বলছেন, একটা একলা চলাটাতেই সম্ভবত বলছেন যে এমন স্বাধীনতা তোমরা নিয়ে এসেছো যে কোনো বিবেকবান মানুষের স্বাধীন ভারতবর্ষে ঠাঁই হবে জেলে। হয়তো উৎপল দত্তর ভেতরে সেই আকুতিটা আমরা দেখতে পাচ্ছি। তুমি ভাবো না, একটা মানুষ কোন যন্ত্রণা থেকে কোন আগুনে পুড়তে পুড়তে গিয়ে তার ওই 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 মেটামরফোসিসটা হয়। আমাদের দেশে মধ্যবিত্ত একজন শিল্পী, আমাদের তো খাবার পুরো ঠিকানা নেই, শোবার কোনো পাতা নেই। এর মধ্যে এই আনসার্টেনটির মধ্যে আমাদের লড়াই করতে গিয়ে আমাদের কম্প্রোমাইজ করতে হবে, নাহলে লড়াইটাই থাকবে না। সেই ঝুঁকিটা যখন আপনি নিলেন পাকা চাকরি ছেড়ে, তখন আপনি কিভাবে সেটাকে সামলালেন? আপনার গুরুও তো তখন ওই একই অবস্থা। আমি সামলালাম। আমি একদিক থেকে সৌভাগ্যবান, যখন আমি এটাতে, যখন এই বিষয়টা আমার মন যাচ্ছে, এটা করতে চাইছি। আমার মা, আমি দুদামোনায় আছি, মা বললেন না তুই যেটা ভালো লাগছে ওটাই মন দিয়ে কর। মা আমার পেছনে দাঁড়িয়েছিল, আমার খাওয়ার জন্য ভাবতে হয়নি। পরবর্তীকালে আমার ভাইরা আমাকে খাইয়েছে, পড়িয়েছে। কাজে ওই ভাবনাটা, রাত গেলে কি খাবো এই ভাবনাটা আমায় ভাবতে হয়নি। তখনও পর্যন্ত আমাদের মিলিত সম্মিলিত যৌথ পরিবারের যে ট্র্যাডিশনের কিছু অবশিষ্ট পড়েছিল, সেইগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি লড়বার ক্ষমতা পেয়েছি, লড়তে পেরেছি। আমাদের যখন বিয়েটা কথাটা হচ্ছে, সেই সময় আমার শাশুড়ি বলেছিলেন যে আমি এইরকমই চাইছিলাম যে এমন কোনো মেয়ের সঙ্গে ওর বিয়েটা হোক যে থিয়েটারটা ভালোবাসে।